আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে। তো গত লেকচারে আমি আলোচনা করছিলাম নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র নিয়ে। আজকে আমি এই দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের যে গাণিতিকগুলো, যে দুটো আমরা গাণিতিক সমীকরণ পাইছি, এই সমীকরণগুলো কিভাবে আমরা প্রয়োগ করব, কিভাবে সেই সমীকরণ দুটো দিয়ে আমরা ম্যাথ সলভ করতে পারবো, সেই ম্যাথগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সব থেকে একটা বিষয় হচ্ছে যে সংঘর্ষের পর এবং সংঘর্ষের পূর্বে, মানে যত প্রকার সংঘর্ষ আছে সব সংঘর্ষ এই এক ক্লাসই শেষ করে দেব ইনশাআল্লাহ। তোমরা যদি এই একটা ক্লাস তোমরা দেখো, সমস্ত সংঘর্ষের যত কিছু তোমাদের প্রবলেম আছে, সংঘর্ষ সব প্রবলেম শেষ ইনশাআল্লাহ। তুমি এই একটা ক্লাস দেখলে সংঘর্ষের সমস্ত প্রবলেম তুমি সলভ করতে পারবা। তো দেখো, প্রথমে আমি তোমাকে দ্বিতীয় সূত্র যেটা আমরা পাইছিলাম F = ma, F = আমরা কি পেয়েছিলাম ma, এই সূত্রটার গাণিতিক একটু ব্যাখ্যা দেই। দেখো, এই যে দ্বিতীয় সূত্রের আলোকে তোমাকে একটা দেখা যায় ম্যাথ দিল, ম্যাথটা একটু আমি লিখে দেই। যে বললো স্থির অবস্থান থেকে স্থির অবস্থান হতে 10 কেজি ভরের কোনো বস্তুর ওপর 2 নিউটন বল প্রয়োগ করা হলো। এখন দেখো, বলছে যে স্থির অবস্থায় হতে 10 কেজি ভরের কোন বস্তুর উপর 10 কেজি ভরের কোন বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করা হলো। কত সময় ধরে দিল? যে 10 সেকেন্ড সময় যাবত। কত সেকেন্ড? 10 সেকেন্ড সময় পর্যন্ত কি করছে? বলটা দিছে। এখন তোমাকে প্রশ্ন করলো যে গাড়িটির শেষ বেগ কত, বা এই 10 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত। 10 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত? তোমাকে যদি এই কোশ্চেনটা বলে যে 10 সেকেন্ড পর গাড়িটির বেগ কত, 10 সেকেন্ড পর গাড়িটির বেগ কত, তখন তুমি কিভাবে বের করবা? দেখো, এখানে তুমি কি দেওয়া আছে আগে সেগুলো লেখো। যে এখানে স্থির অবস্থান বলছে, তার মানে কি আদিবেগ 0, তাহলে u = হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর ভর কত দেওয়া আছে? m = হচ্ছে 10 কেজি। তারপরে আর কি দেওয়া আছে? বল দেওয়া আছে F = হচ্ছে 2 নিউটন। তারপরে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে 10 সেকেন্ড। কত সেকেন্ড সময়? 10 সেকেন্ড। t = হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমাদের কি বের করতে বলছে? শেষ বেগটা বের করতে বলছে। এই কয়টি রাশি দ্বারা আমরা কি সমীকরণ পাই? দেখো, আমরা জানি F = হচ্ছে ma, F থাকলো, m থাকলো, এটাকে আমরা কি লিখতে পারি? v - u / t। এখন যদি আমরা মানগুলো বসে দেই, তাহলে কি পাই? f এর মানটা হচ্ছে 2, m এর মানটা হচ্ছে 10, আর v এর মানটা হচ্ছে কত? v এর মানটা এখানে আমরা বের করব। u এর মানটা হচ্ছে 0, আর t এর মানটা হচ্ছে কত? 10। এদিকে 2 থাকলো ইকুয়াল টু, এখানে দেখো 10v হয়, আর নিচে হচ্ছে 10। এখন যদি আমরা r গুণন করি, কি করি? r গুণন করি, তাহলে আমরা কি পাই? r গুণন করলে আমরা পাই যে 10v = হচ্ছে 20। এখন দেখো, এই 10টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। এদিক গেলে কি হবে? ভাগ হবে। তাহলে যদি ভাগ করে দেই, তাহলে v = হচ্ছে 20/10। সুতরাং v = হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা পেলাম কি 10 সেকেন্ড সময় পর গাড়িটির বেগ হবে 2 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পাইছো। তো দেখো, এই যে দ্বিতীয় সূত্র যেটা F = ma নিউটনের, এই সূত্রের আলোকে যতগুলো ম্যাথ দিবে ইনশাআল্লাহ তোমরা করতে পারবা। তো দেখো, তৃতীয় সূত্র সম্পর্কে আসি আমরা। কি সূত্র সম্পর্কে আসবো? তৃতীয় সূত্র সম্পর্কে। তো আমি বলছিলাম কি, যে তৃতীয় সূত্র যেটা সংঘর্ষের ক্ষেত্রে ইউজ করা হয়, তো সংঘর্ষের সমস্ত ম্যাথ
আমরা কিভাবে করতে পারবো? দেখো সমস্ত ম্যাথ কিভাবে করব, মনে করো এটা একটা রাস্তা, এই রাস্তার এখানে হচ্ছে একটা গাড়ি যার ভর হচ্ছে m1, আর এখানে একটা গাড়ি দিলাম যার ভর হচ্ছে m2। দুটো গাড়ি একই দিকে চলছে। কোন দিকে চলছে? একই দিকে চলছে। এই গাড়িটি u1 বেগ নিয়ে আর এই গাড়িটি হচ্ছে u2 বেগ নিয়ে একই দিকে যাত্রা শুরু করছে। এখন দেখো কোনো এক সময় গাড়ি দুটি কি হলো? সংঘর্ষ ঘটলো। কি ঘটলো? গাড়ি দুটির সংঘর্ষ ঘটলো। কোনো এক সময় গাড়ি দুটির সংঘর্ষ ঘটলো। সংঘর্ষ মানে কি? অ্যাক্সিডেন্ট হতে পারে, বা দেখা যাচ্ছে যে মানে সংঘর্ষ মানে কি তারা অ্যাক্সিডেন্ট হতে পারে বা লেগে আছে, বা দেখা যাচ্ছে যে ধাক্কা লাগছে। তার মানে এই সংঘর্ষ ঘটার পরে গাড়ি দুটির কি অবস্থা হবে এই সম্পর্কে কিন্তু অনেকগুলো গাণিতিক আছে, সেই গাণিতিক গুলো কিন্তু আমরা আজকে সলভ করব। তো দেখো সংঘর্ষের পর যদি গাড়ি দুটি আলাদা আলাদা বেগে গতিশীল হয়, মনে করো তো ধাক্কা লাগছে দুটো গাড়ি, এই দুটো গাড়ি কি লাগছে? ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পর আলাদা আলাদা বেগে দুইজনে দুই দিকে গতিশীল হয়েছে। তো যদি আলাদা আলাদা বেগে সংঘর্ষের পর যাত্রা শুরু করে সেই ক্ষেত্রে কি হবে? দেখো মনে করো সংঘর্ষ হওয়ার পরে এই প্রথম গাড়িটি গেছে v1 বেগে আর দ্বিতীয় গাড়িটি গেছে v2 বেগে। v2 বেগে গতিশীল হয়েছে, মানে আলাদা আলাদা বেগে গতিশীল হলে তখন যদি আমাদের যে কোনো একটার মান নির্ণয় করতে বলে, মানে এখানে যে কোনো একটা মান দেওয়া থাকবে না, সেই মানটা আমাদেরকে নির্ণয় করতে বলবে। সেই মানটা যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কোন সূত্র বসাবো? তোমরা লিখে নাও যে আলাদা আলাদা বেগে, সংঘর্ষের পর আলাদা আলাদা বেগে যাত্রা করলে, লিখে দাও যে সংঘর্ষের পর আলাদা আলাদা বেগে গতিশীল হলে, আলাদা আলাদা বেগে কি হলে? গতিশীল হয়, অথবা আলাদা আলাদা বেগে চললে তখন আমরা কি মানে কোন সূত্রটা ইউজ করব? তখন আমরা সূত্র ইউজ করব m1 u1 প্লাস হচ্ছে m2 u2 আর ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে দুটো গাড়ি যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর যদি আলাদা আলাদা বেগে গতিশীল হয় তাহলে কিন্তু আমরা এই সূত্র ইউজ করে গাণিতিকটা সলভ করব। এবং কিভাবে একটা দেখো এক্সাম্পল দেই তোমাদেরকে, এটা মুছে দেই, তোমরা এটা লিখে নাও। এটা মুছে দিলাম। হ্যাঁ, দেখো এখানে যে গাড়িটা, এখানে ধরো যে একটা গাড়ি 10 কেজি ভরের আর এখানে একটা গাড়ি হচ্ছে 5 কেজি ভরের, দুটো গাড়ি একই দিকে রওনা হয়েছে। এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আর এটা ধরো তুমি 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এখন দেখা যায় এইখানে এসে তাদের মধ্যে কি ঘটছে? সংঘর্ষ ঘটছে। তো সংঘর্ষ যেহেতু ঘটছে, এই সংঘর্ষ ঘটার পরে তারা কি করেছে? আলাদা আলাদা বেগে রওনা হয়েছে। প্রথম গাড়িটি মনে করো যে 3 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়েছে। কত মিটার পার সেকেন্ড? 3 মিটার পার সেকেন্ড। তোমাকে বলছে যে দ্বিতীয় গাড়িটির বেগটা কত। এই যে দ্বিতীয় গাড়ির বেগটা তোমাকে বের করতে বলছে, মানে এরা যে সংঘর্ষের পর আলাদা আলাদা বেগে দুটো গাড়ি যে একসঙ্গে এসে সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পর যে আলাদা আলাদা বেগে গতিশীল হইলো বা আলাদা আলাদা বেগে যাত্রা শুরু করলো, তখন এই v2 বেগটা কত তোমাকে সেটা বের করতে বলছে। তো দেখো এখানে কি কি মানগুলো আছে আমরা লিখি, যে এখানে প্রশ্নটা তোমরা লিখে নাও। প্রশ্নটা হচ্ছে যে v2 এর মান কত, অথবা তোমাকে বলতে পারে কি দ্বিতীয় গাড়িটি কত বেগে, মানে সংঘর্ষের পর দ্বিতীয় গাড়িটি কত বেগে রওনা হবে, বা সংঘর্ষের পর দ্বিতীয় গাড়িটির বেগ কত, এই ধরনের কোশ্চেন তোমাকে করবে। তো দেখো এখানে আমরা প্রথম গাড়িটির ক্ষেত্রে ভর দিলাম m1 ইকুয়াল টু হচ্ছে 10 কেজি, আর ত্বরণটা হচ্ছে কত, সরি বেগটা হচ্ছে কত, আদি বেগটা হচ্ছে কত u1
2 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির ভরটা হচ্ছে কত, m2 ইকুয়াল টু হচ্ছে 5 কেজি। আর দ্বিতীয় গাড়িটি কত বেগে যাত্রা শুরু করছে, 1 মিটার পার সেকেন্ড। তার মানে দ্বিতীয় গাড়িটির বেগটা হচ্ছে কত, আদি বেগটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা u2 ইকুয়াল টু লিখতে পারি 1 মিটার পার সেকেন্ড। আর দেখো প্রথম গাড়িটি সংঘর্ষের পর প্রথম গাড়িটি 3 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে। তার মানে v1 ইকুয়াল টু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। v2 এর মানটা আমাদের বের করতে বলছে। তো দেখো এখান থেকে আমরা যে সমীকরণটা লিখতে পারি যে আমরা জানি m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। এখন দেখো যদি আমরা মানগুলো বসে দেই, এখানে হচ্ছে 10 গুণন u1 এর মানটা কত 2 প্লাস এখানে m2 এর মানটা হচ্ছে 5 গুণন u2 এর মানটা হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে m1 এর মানটা হচ্ছে 10 গুণন v1 এর মানটা হচ্ছে কত 3 প্লাস m2 এর মানটা হচ্ছে 5 আর v2 এর মানটা আমরা বের করব। ঠিক আছে, তো দেখো এখানে 10 দুগুণ হচ্ছে কত 20 প্লাস এখানে হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে এখানে 30 প্লাস হচ্ছে কত 5 v2। তো দেখো এখানে হচ্ছে 25 ইকুয়াল টু হচ্ছে 30 প্লাস 5 v2। দেখো এই যে 30টা এখানে আছে কত প্লাস, এই দিকে আসলে কি হবে মাইনাস। তাহলে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 5 v2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 5 v2। মাইনাস 5 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে v2। সুতরাং v2 ইকুয়াল টু আমরা মাইনাস 1 মিটার পার সেকেন্ড এখানে বেগটা পাইলাম। এখন দেখো তোমাদের মনে প্রশ্ন আসছে যে স্যার এখানে মাইনাস মানটা কেন আসলো, ভির মানটা কি আসলো মাইনাস কেন আসলো। দেখো মাইনাস মান যদি আসে তাহলে কিন্তু কোনো টেনশন নেওয়ার দরকার নাই। মাইনাস মান আসলে সে অবশ্যই এই যে এ বস্তুটির মানটা ধনাত্মক পাইছি, বি বস্তুর মানটা আমরা কি পাইছি ঋণাত্মক। আর ঋণাত্মক মান যেহেতু আমরা পাইলাম মাইনাস মানে সে কি বিপরীত দিকে চলবে, এ বস্তুর বিপরীত দিকে চলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পাইছো। তো দেখো দ্বিতীয় নম্বর, এটা হচ্ছে আলাদা আলাদা বেগে যখন গাড়ি দুটি সংঘর্ষের পর গতিশীল হবে তখন আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা সলভ করব। এখন যদি সংঘর্ষের পরে গাড়ি দুটি সংঘর্ষের পরে একই বেগে গতিশীল হলে, কি বেগে একই বেগে, দেখো সংঘর্ষের পর একই বেগে হলে আমরা কি লিখবো, লেখেন যে সংঘর্ষের পরে একই বেগে গতিশীল হলে, সংঘর্ষের পর একই বেগে গতিশীল হলে অথবা একই বেগে চললে। সংঘর্ষের পর মনে করো যে এই বস্তুটা দুই বস্তুটা কি করছে একই বেগে গেছে। একই বেগে মানে কি, মনে করো দুজনেই একটা ভি পরিমাণ বেগ নিয়ে গেছে। কি পরিমাণ বেগ নিয়ে, ভি পরিমাণ, মানে তাদের সংঘর্ষের পর তারা একই বেগে গতিশীল হয়েছে। কি বেগে, একই বেগে গতিশীল হয়েছে, যেটাকে আমরা মিলিত বেগ বলতে পারি। কি বেগ, যেটাকে আমরা মিলিত বেগ বলতে পারি। তার মানে সংঘর্ষের পরে যদি একই বেগে যায় তাহলে তাকে আমরা কি বেগ বলবো, মিলিত বেগ। তো একই বেগে গেলে তখন আমরা কিভাবে গাণিতিক সূত্রের মাধ্যমে সলভ করব। দেখো যখন একই বেগে যাবে, যখন গাড়ি দুটি একই বেগে যাবে তখন কিন্তু আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখি। আমরা প্রথম যে সূত্রটা জানি সেটাকে জানো কি জানি, m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। এখন দেখো সংঘর্ষের পর যেহেতু একই বেগে গেছে তার মানে এখানে v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v, একই বেগে গেছে। তাহলে আমরা কিন্তু এই জায়গায় লিখতে পারি যে m1 v প্লাস হচ্ছে m2 v। কেন, v1 আর v2 দুটোই কি একই বেগে গেছে। তাহলে এখানে যদি আমরা v কমন নেই তাহলে হচ্ছে m1 প্লাস m2। এখন দেখো m1 প্লাস m2 টা এদিকে কি আছে, গুণ অবস্থায় আছে, সমানের দিকে কি হবে, ভাগ হবে। তাহলে হচ্ছে এদিকে যা আছে তাই লিখবা যে m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 u1 প্লাস হচ্ছে m2 u2। তো দেখো আমরা v ইকুয়াল টু কি লিখতে পারি,
ভি ইকুয়াল টু লিখতে পারি m1u1 প্লাস হচ্ছে m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হচ্ছে আমাদের মিলিত বেগ নির্ণয়ের সেই অসাধারণ ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং একটি সূত্র। দেখো এটা হচ্ছে কি সূত্র পেলাম আমরা? মিলিত বেগ নির্ণয়ের সূত্র। লিখে নাও, এটা হচ্ছে মিলিত বেগ নির্ণয়ের সূত্র। মিলিত বেগ নির্ণয়ের সূত্র। আশা করি বুঝতে পাইছো। তার মানে দুটো গাড়ি সংঘর্ষের পরে যদি একই বেগে যায় তাহলে আমরা মিলিত বেগ এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো দেখো এটার একটা এক্সাম্পল দেই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। আচ্ছা দেখো, ধরো যে এখানে একটা গাড়ি, সেটা হচ্ছে যে 5 কেজি ভরের, আর এখানে একটা গাড়ি আছে 2 কেজি ভরের। এই গাড়িটি 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে, আর এই গাড়িটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে। দেখো একই দিকে রওনা দিছে। কোন দিকে? একই দিকে তারা রওনা দিছে। এখন সংঘর্ষের পরে দেখা যায় এই জায়গায় তাদের মধ্যে কি হয়েছে? সংঘর্ষ ঘটছে। সংঘর্ষ ঘটার পর তারা একই বেগে রওনা দিছে। কি বেগে রওনা দিছে? যে সংঘর্ষের পরে একই বেগে রওনা দিছে। এখন বলছে তোমাকে মিলিত বেগ নির্ণয় করো। কি বেগ নির্ণয় করো? প্রশ্ন বলছে মিলিত বেগ নির্ণয় করো। মিলিত বেগ নির্ণয় করো। দেখো আমরা এখান থেকে কিভাবে মিলিত বেগ নির্ণয় করতে পারবো? কিভাবে মিলিত বেগ নির্ণয় করতে পারবো? যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে আমি লিখি। যে এখানে আমরা কি পাই? এখানে প্রথম গাড়িটির ক্ষেত্রে আমরা ভরটা কি পাই? m1 ইকুয়াল টু হচ্ছে 5 কেজি, আর প্রথম গাড়ির বেগটা হচ্ছে কত? u1 ইকুয়াল টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে কি পাই? m2 ইকুয়াল টু হচ্ছে 2 কেজি এবং u2 ইকুয়াল টু আমরা কি পাই? 2 মিটার পার সেকেন্ড। এখন আমাদের মিলিত বেগ যেহেতু বের করতে বলছে, মিলিত বেগ v ইকুয়াল টু হচ্ছে, আমরা মিলিত বেগ v মানটা বের করব। দেখো আমরা যেটা কি সূত্রটা এর আগে শিখলাম, যে মিলিত বেগের উই নো, আমরা জানি v ইকুয়াল টু হচ্ছে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। এখন তখন মানগুলো বসিয়ে দেই, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। মানগুলো হচ্ছে কি, m1 এর মানটা হচ্ছে 5, u1 এর মানটা হচ্ছে কত? 5 প্লাস m2 এর মানটা হচ্ছে কত? 2, u2 এর মানটা হচ্ছে কত? 2, আর m1 এর মানটা হচ্ছে 5 প্লাস m2 এর মানটা হচ্ছে কত? 2। তাহলে আমরা এখানে কত পাই? 25 পাই, প্লাস হচ্ছে এখানে 4, এখানে 5 আর 2 কত হয়? 7 হয়। তাহলে দেখো 25 আর 4 কত হয়? 29, আর এখানে হচ্ছে 7। দেখো তোমরা অ্যানসার এখানে ক্যালকুলেটর চাপ দিয়ে যা পাবা তাই কিন্তু তোমার অ্যানসার চলে আসবে। যা পাবা তাই অ্যানসার চলে আসবে, এত মিটার পার সেকেন্ড। তো দেখো এইভাবে তুমি কিন্তু মিলিত বেগ নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পাইছো যে তুমি এইভাবে সমস্ত যে কোনো গাড়ির ক্ষেত্রে সংঘর্ষের পরে যদি একই বেগে গতিশীল হয় তাহলে কিন্তু তুমি মিলিত বেগ নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পাইছো। এখন দেখো 3 নম্বর যে ব্যাগটা, এটা গেল দুটো, একটা হচ্ছে কি সংঘর্ষের পরে আলাদা আলাদা বেগে গেলে এবং সংঘর্ষের পরে একই বেগে গতিশীল হলে। এখন যদি তোমাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমাকে বললো যে দুটি গাড়ি সংঘর্ষের পরে যে কোনো বেগে গেছে, সেটা মিলিত বেগে মানে একই বেগে যাইতে পারে বা আলাদা আলাদা বেগে যাইতে পারে। তোমাকে যদি বলে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, তখন আমরা কি করব? সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, সবথেকে ইম্পর্টেন্ট, যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। আচ্ছা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি? ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি? সংঘর্ষের পূর্বে মানে কি, সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ যদি দুটো কি হয়? সমান হয়, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আর যদি সমান না হয়
তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। তো দেখো আমরা যদি তোমরা আগে সূত্র লিখে নাও, যে কি সূত্র লিখবা, যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগকে P1 দিয়ে তুমি মনে করো যে M1 U1 প্লাস M2 U2 পাবা, এটা পাবা। এই যে সংঘর্ষের পূর্বে এখানে M1 U1 প্লাস M2 U2 দুটো গাড়ির ভরবেগের সমষ্টি, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। এখন সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ তুমি কি পাবা, সংঘর্ষের পরে মোট ভরবেগ P2 ইকুয়াল টু হচ্ছে M1 V1 প্লাস হচ্ছে M2 V2। এই যে এটা দিয়ে তুমি সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করতে পারবা। এখন দেখো যদি সংঘর্ষের পরে একই বেগে গতিশীল হয় তখন তুমি কি লিখবা, তখন তুমি লিখবা যে V M1 প্লাস হচ্ছে M2, এই সূত্রটা লিখবা। একই বেগে হলে এটা হচ্ছে আলাদা বেগে, আলাদা আলাদা বেগে যদি গতিশীল হয়, আর এটা হচ্ছে একই বেগে চললে, একই বেগে চললে এই সমীকরণ দিয়ে আমরা মানটা বের করব। এখন দেখো P1 আর P2 এই দুটো যদি সমান হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, আর যদি সমান না হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। তার মানে দেখো P1 ইকুয়াল টু যদি P2 হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আর দেখো P1 is not equal to যদি P2 হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। আশা করি বুঝতে পাইছো। তো দেখো এই যে এই সমীকরণগুলোর সাহায্যে আমরা কিভাবে গাণিতিক সলভ করতে পারি, এখন তুমি একটা এক্সাম্পল দেখো। দেখো তোমাকে একটা এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। তোমাকে দেখা যায় তোমাকে বললো যে এখানে একটা গাড়ি আছে, আচ্ছা এই গাড়িটার ভর দিলাম আমি 10 কেজি, এই গাড়িটি 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে। এখানে একটা গাড়ি আছে সেটা হচ্ছে ধরো 5 কেজি, এই গাড়িটি 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। দেখো দুটো গাড়ি একই দিকে চলছে। এখন সংঘর্ষের পর তারা দেখা যাচ্ছে একই বেগে গতিশীল হয়েছে, মনে করো যে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। সংঘর্ষের পর 5 মিটার পার সেকেন্ড সমবেগে তারা গতিশীল হয়েছে, মানে একই বেগে গতিশীল হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করলো যে এখানে ঘ নম্বর কোশ্চেন কিন্তু এটা আসে, মোস্ট ইম্পর্টেন্ট, যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি না, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তা তোমার কি বললো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। তুমি কি করবা, তুমি আগে কি জানছিল এই সূত্রটা, যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, তার সূত্রটা কি জানছো, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট বেগ সমান হলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, আর সমান না হলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। তাহলে আমরা আগে বের করি, কি করব, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। তাহলে এখানে সমাধানটা দেখাচ্ছি, এই কোশ্চেনটার সমাধান দেখো, এই কোশ্চেনটার সমাধান দেখো কিভাবে সলভ করি। দেখো এই যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগকে আমরা P1 দিতে পারি, যেটা হচ্ছে M1 U1 প্লাস হচ্ছে M2 U2, এবং মানগুলো এখানে লেখো, যে এখানে M1টা হচ্ছে কত, M1টা হচ্ছে 10 কেজি, আর U1টা হচ্ছে কত,
5 মিটার পার সেকেন্ড। m2 হচ্ছে কত? m2 হচ্ছে 5 কেজি, আর u2 ইকুয়াল টু হচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পর তারা একই বেগে গতিশীল হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনাগুলো, মানে সংঘর্ষের পূর্বে, এই যে পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায়। তো মোট ভরবেগটা আমরা বের করব। দেখো m1 এর মানটা হচ্ছে কত? 10 গুণন u1 এর মানটা হচ্ছে কত? 5 প্লাস প্লাস হচ্ছে কত? m2 এর মানটা হচ্ছে 5 গুণন u2 এর মানটা হচ্ছে 4। তাহলে এখানে আমরা 5 10 কি পাই? 50 পাই, প্লাস 4 5 গুণ করলে 20 পাই। তাহলে হচ্ছে 77 এত কেজি মিটার পার সেকেন্ড। এটা কি পেলাম? এটা পেলাম আমরা সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। এখন আমাদের বের করতে হবে সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে মোট ভরবেগটা কত হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সমান হলে আমরা বলতে পারি যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, সমান না হলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। তো দেখো আমরা সংঘর্ষের পরে বের করি। এখন দেখো সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ যদি বের করি তাহলে এটা p2 দিলাম। সংঘর্ষের পরে মোট ভরবেগ বের করার সূত্রটা কি? এখানে যেহেতু সমবেগে গেছে তাহলে আমরা কি লিখতে পারি? v m1 প্লাস হচ্ছে m2। তাহলে v এর মানটা হচ্ছে কত? কত বেগে গেছে? এখানে দেখো, এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, একই বেগে গেছে 5 মিটার পার সেকেন্ড। এখানে লেখো জিনিসগুলো, যে এখানে m1 টা হচ্ছে 10 কেজি, m2 হচ্ছে 5 কেজি, আর কি দেওয়া আছে? যেহেতু একই বেগে গেছে তার মানে v ইকুয়াল টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো তাহলে এখানে মানগুলো যদি বসে দেই, v এর মানটা হচ্ছে কত? 5 দিলাম, m1 এর মানটা কত? 10 প্লাস m2 এর মানটা কত? 5। তাহলে হচ্ছে কত? এখানে 5 থাকলো, এখানে হচ্ছে কত? 15। আচ্ছা 15 এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হয়? 5 15 আমরা কত লিখতে পারি? 75। 5 15 কত হয়? 75 হয় এত মিটার। তো দেখো এখানে আমরা পাইলাম 70 কেজি, সরি এটা ভরবেগের এককটা হচ্ছে কি? কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ পেলাম 70 কেজি মিটার পার সেকেন্ড, আর সংঘর্ষের পরে মোট ভরবেগ পেলাম 75 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে দেখো দুটো হচ্ছে আলাদা, দুটো কি আলাদা। তা তুমি লিখবা যেহেতু p1 is not equal to p2, p1 is not equal to p2, কেন? p1 আর p2 সমান নয়, সুতরাং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। আশা করি বুঝতে পারছো। এভাবে তুমি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তের সংঘর্ষের ম্যাথগুলো আসুক না কেন তুমি ইনশাআল্লাহ সলভ করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।